আজ আপনি শুনবেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী পরশ পাথর, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. পরেশ বাবুর চরিত্রে দীপক, গিরিবালার ভূমিকায় সবর্ণা, সুন্দরী এবং হিন্দোলার চরিত্রে সঙ্গীতা, প্রিয়তোষ ও অন্যান্য ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী পরশ পাথর। পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন। কবে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কেমন করে সেখানে এলো এবং আরও পাওয়া যায় কি না, এসব খোঁজে আপনাদের খুব একটা দরকার নেই। যা বলছি শুধু শুনে যান। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক, পৈতৃক বাড়িতে থাকেন, ওকালতি করেন, রোজগার খুব একটা বেশি নয়, কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ হয় আর কি। একদিন আদালত থেকে বাড়ি ফেরার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। জিনিসটা কি তা অবশ্য তিনি চিনতে পারেননি, তবে একটু নতুন রকমের পাথর এই দেখে রাস্তার একপাশ থেকে তুলে নিয়ে পকেটে পুরলেন। বাড়ি এসে তার অফিসের ঘরের তালা খোলার জন্য পকেট থেকে চাবিটা বের করে দেখলেন তার রং হলদে। পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন, ঘরের চাবি তো লোহার, পেতলের হলো কি করে? শেষে অনেক ভেবে তিনি এই সিদ্ধান্তে এলেন, হয়তো চাবিটা কোনোদিন হারিয়ে টারিয়ে গিয়েছিল, গৃহিণী তাকে না জানিয়ে চাবিওয়ালাকে ডেকে একটা পেতলের চাবি করিয়েছেন। এতদিন হয়তো পরেশবাবুর নজরে পড়েনি। পরেশবাবু ঘরে ঢুকে মানিব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের ওপর ঢাললেন, তারপর দোতলায় উঠলেন। চাবির কথা তাঁর আর মনেই রইল না। জলযোগ এবং ঘণ্টাখানেক বিশ্রামের পর তিনি মোকদ্দমার কাগজ দেখার জন্য আবার নিচের ঘরে এলেন। প্রথমেই পাথরটি নজরে পড়ল। বেশ গোলগাল চকচকে একটা নুড়ি। কাল সকালে তার ছোট খোকাকে দেবেন, সে গুলিটুলি খেলবে। পরেশবাবু টেবিলের দেরাজ টেনে পাথরটি রাখলেন। তাতে ছুরি, কাঁচি, পেন্সিল, কাগজ, খাম প্রভৃতি নানা জিনিস রয়েছে। কিন্তু কি আশ্চর্য, ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল। পরেশবাবু পাথরটা নিয়ে তার কাঁচের দোয়াতে ঠেকালেন, কিছুই হলো না। তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন, সঙ্গে সঙ্গে সেটা হলদে আর প্রায় ডবল ভারী হয়ে গেল। পরেশবাবু তার চাকরকে ডাকলেন, হরিয়া, 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 এই ওপর থেকে আমার ঘড়িটা নিয়ে আয়। হরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল। নিকেলের সস্তা হাত ঘড়ি, তাতে চামড়ার ফিতে লাগানো। পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বকলেস সোনা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ঘড়িটাও বন্ধ হয়ে গেল, কারণ স্প্রিংটাও সোনা হয়ে গেছে। তার আর জোর নেই। পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। ক্রমশ তিনি বুঝতে পারলেন তিনি অতি দুর্লভ একটা পরশ পাথর পেয়েছেন, যা ছোঁয়ালে সব ধাতুই সোনা হয়ে যায়। তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে বললেন, জয় মা কালী, জয় মা কালী, এত দয়া কেন মা? হরি হরি হরি, তুমি সত্য, তুমি সত্য। কি লীলা খেলা বাবা, স্বপ্ন দেখছি না তো? হরি 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 হরি। পরেশবাবু তার বাঁ হাতে একটা প্রচণ্ড চিমটি কাটলেন, তবু ঘুম ভাঙল না। অতএব এ স্বপ্ন নয়, বাস্তব। তাঁর মাথা ঘুরতে লাগলো, বুক ধড়ফড় করতে লাগলো। শকুন্তলার মতো তিনি বুকে হাত দিয়ে বললেন,
হৃদয়, হৃদয় বাবা, শান্ত হও, শান্ত হও। এখন যদি ফেল করো তবে এই দেবতার দান কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কে? পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক নাকি লটারিতে 4 লাখ টাকা পেয়েছিলেন এবং আহ্লাদে এমন লাফ মেরেছিলেন যে কড়িকাঠে লেগে তার মাথা ফেটে গিয়েছিল। পরেশবাবু নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাখলেন, পাছে লাফ দিয়ে ফেলেন। কিন্তু অত্যন্ত দুঃখের মতো অত্যন্ত আনন্দও কালক্রমে অভ্যস্ত হয়ে যায়। পরেশবাবুও শীঘ্রই প্রকৃতিস্থ হলেন এবং অতঃপর কি করবেন তা ভাবতে লাগলেন। হঠাৎ জানাজানি হওয়া ভালো নয়, কোন শত্রু কি ব্যাগড়া দেবে বলা তো যায় না। এখন শুধু তার স্ত্রী গিরিবালাকে জানাবেন, কিন্তু মেয়েদের পেটে আবার কথা থাকে না। পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের কথা জানালেন এবং 33 কোটি দেবতার দিব্যি দিয়ে বললেন, খবরদার যেন জানাজানি না হয়। গৃহিণীকে সাবধান করলেন বটে, কিন্তু নিজেই একটু বেসামাল হয়ে পড়লেন। শোবার ঘরে একটা লোহার কড়িতে পরশ পাথর ঠেকালেন, আর কড়িটা সোনা হওয়ার ফলে কিঞ্চিত নরম হলো, ফলে ছাদটা গেল বসে। বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সবই সোনা করে ফেললেন। লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এইসব জিনিস আবার গিল্টি করা হলো কেন? ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো। পরেশবাবু উত্তরে বললেন, যাও যাও যাও, বিরক্ত করো না, বিরক্ত করো না। আমি যাই করি না কেন তাতে তোমাদের মাথা ব্যথাটা কিসের বাবা? প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধই করে দিলেন। মক্কেলরা ভাবল তার মাথা খারাপ হয়ে গেছে। এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে। কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন। কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ার টেয়ারও কিনলেন। বালিগঞ্জে 20 বিঘা জমির ওপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন। ইট সিমেন্ট লোহা কোনো কিছুরই অভাব হল না, কারণ কর্তাদের বশ করা তার পক্ষে অতি সহজ। এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, বলছি কত দর? লোহার মালিক অতি নির্লোভ বলল, আপনি তুলে নিয়ে যান বাবু, তবে গাড়ি ভাড়াটা কিন্তু দিতে পারবো না। পরেশবাবু রোজ 10-20 মন উঠিয়ে আনতে লাগলেন। খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোঁয়ান আর তৎক্ষণাৎ তা সোনা হয়ে যায়। 10 জন গোর্খা দারোয়ান আর 5টা বুলডগ কারখানার ফটকে পাহারা দেয়। বিনা হুকুমে কেউ ঢুকতে পারে না। সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার, কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না। পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সদ্য এমএসসি পাশ করা প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে 150 টাকায় বহাল করলেন। তার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই, সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগল। প্রাতকৃত্য স্নান আহারাদির জন্য প্রিয়তোষ দৈনিক 1 ঘন্টার বেশি সময় নেয় না। 7 ঘন্টা ঘুমোয়, 8 ঘন্টা কারখানায় কাজ করে, আর বাকি 8 ঘন্টা সে তার কলেজের সহপাঠিনী হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে এবং হরদম চা সিগারেট খায়। অতি ভালো ছেলে, কারো সঙ্গে মেশে টেশে না, রবিবার গির্জাতেও যায় না, কোনো বিষয়ে কৌতূহলও নেই এবং কখনো জানতে চায় না এই সোনা আসে কোত্থেকে। পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আরেকটি রত্ন পেয়েছেন, তা হলো এই প্রিয়তোষ ছোকরা। সে বৈদ্যুতিক খাপড়ে বড় বড় পাত্রে সোনা গলায় আর মোটা মোটা বাট বানায়, আর পরেশবাবু তা বেচেন এক মারোয়ারি সিন্ডিকেটকে এবং ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে। পরেশ গৃহিণীর এখন ঐশ্বর্যের সীমা নেই। গহনা পরে পরে তার সর্বাঙ্গে বেদনা ধরে গেছে, সোনার উপরে কেমন একটা ঘেন্না ধরে গেছে।
তিনি শুধু হাতে শাঁখা আর গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন। কিন্তু পরেশবাবুর এই কীর্তিকলাপ বেশি দিন চাপা রইল না। বাংলা সরকারের আদেশে পুলিশের লোক লাগলো তার পেছনে। অবশ্য তারা সহজেই বসে এলো, কারণ রামরাজ্যের রাজনীতি এখনো তাদের রপ্ত হয়নি। 10-20 পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল। বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানা রকম জল্পনা করতে লাগলেন। যদি তাঁরা 200 বছর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন। কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের কোনো স্থান নেই। অগত্যা তাঁরা সিদ্ধান্ত করলেন পরেশবাবু কোনো একটা পরমাণু ভাঙার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণুর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন। ওই যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয় আর কি। কিন্তু মুশকিল হলো এই যে পরেশবাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না, আর প্রিয়তোষটাকে ইডিয়েট বললেই চলে। নিতান্ত পীড়াপিড়ি করলে বলে, আগে আমি তো শুধু সোনা গলাই, কোথা থেকে আসে তা তো জানি না। বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপারটা গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অবশেষে তাঁরাও চঞ্চল হয়ে উঠলেন। বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পারসন। কিন্তু কিছুই করতে পারলেন না, কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না। তাকে গ্রেফতার এবং তার কারখানা ক্রোক করার জন্য একটা অর্ডিন্যান্স জারিরও প্রস্তাব উঠল, কিন্তু ক্ষমতাশালী দেশি ও বিদেশি লোকেদের আপত্তির জন্য তা হল না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতস্থ দূতেরা পরেশবাবুর ওপর কড়া নজর রাখেন, তাকে বারবার ডিনারের আমন্ত্রণ করেন। পরেশবাবু চুপচাপ খেয়ে যান আর মাঝে মাঝে ইয়েস, নো 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 বলেন, কিন্তু তার পেটের কথা কেউ বের করতে পারে না, শ্যাম্পেন খাইয়েও নয়। বাংলাদেশের কয়েকজন কংগ্রেস নেতা তাকে উপদেশ দিয়েছেন, রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কয়েকজনকে জানিয়ে দিন পরেশবাবু। কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছেন, খবরদার কারোর কথা শুনবেন না মশাই, যা করছেন করে যান, তাতেই জগতের মঙ্গল হবে। আত্মীয় বন্ধু আর খোসামতকারীর দল ক্রমেই বাড়ছে। পরেশবাবু তাদের যথাযোগ্য পারিতোষিকও দিচ্ছেন, তবু কেউ খুশি হচ্ছে না। শত্রুর দল কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে বসে আছে। ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু তার চাল বেশি বাড়াননি। তার গৃহিণীও সেকালের নারী, টাকা ওড়ানোর কায়দা তাঁর জানা নেই। তথাপি পরেশবাবুর নাম এখন জগৎ বিখ্যাত। তিনি নাকি 4-4টে নিজামকে পুষতে পারেন। কি খান, কি পরেন, কি বলেন তা ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয়। সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্রও আসতে শুরু করেছে। সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর গুণবর্ণনা করে লিখেছে, ডিয়ারেস্ট স্যার, আপনার পুরনো পত্নীটি থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি তো উদার প্রকৃতির হিন্দু, আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন, নয়তো বিষ খাবো। এই রকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে আর গিরিবালা ছোঁ মেরে কেড়ে নিচ্ছেন। একটি মেম সেক্রেটারিও রেখেছেন তিনি। প্রত্যেক চিঠির তর্জমা সে শোনায় আর গিরিবালার আজ্ঞায় জবাব লেখে। গিরিবালা রাগের বশে অনেক কথাই লিখে যান, কিন্তু মেমের বিদ্যে কম, তাই সে শুধু একটি কথাই লেখে, ড্যাম, অর্থাৎ মুখপুরি গলায় দেবার দড়িও জোটে না তোর। ইউরোপের 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন, পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তাঁরা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন, পদার্থবিদ্যা আর শান্তি এই 3টি বিষয়ের জন্যই নোবেল প্রাইজ একই সঙ্গে পান। এই চিঠিও পরেশ গৃহিণী প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন। সেই একই উত্তর, ড্যাম।
পরেশবাবু সোনার দর ক্রমশই কমাচ্ছেন। বাজারে 115 টাকা ভরি থেকে 7 টাকা 10 আনায় নেমেছে। ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করেছেন। আমেরিকা খুব রেগে গেছে, কিন্তু আপত্তি করার যুক্তি তারা স্থির করতে পারছে না। ভারতের স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়ায় গণ্ডায় শোধ করতে চেয়েছিল, কিন্তু এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, আমরা বাপু তোমাদের সোনা ধার দিইনি, ডলারও দিইনি। যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি, সেই দেনা জিনিস দিয়েই তোমাদের শুধতে হবে। অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। যদি এটা সত্য ত্রেতা বা দাপর যুগ হতো, তবে না হয় তারা তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দ করতেন, কিন্তু এখন তো তা হওয়ার জো নেই। কোনো পণ্ডিত অবশ্য বলছেন, প্ল্যাটিনাম আর রূপো চালাও, কাজে দেবে। অন্য পণ্ডিত আবার বলছেন, তাও হয়তো সস্তায় তৈরি হবে। রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক, কিংবা প্রাচীনকালের মতো বিনিময় প্রথায় লেনদেন চলুক। চার্চিলকে আর সামলানো যাচ্ছে না, তিনি ক্ষেপে গিয়েছেন। আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেব না। ইউএনওর কাছে নালিশ করে সময় নষ্টও করব না। ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক। আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনুক। আইল অফ হোয়াইটে ওকে নজরবন্দি করে রাখা হোক। সেখানে সে যত পারে সোনা তৈরি করুক, কিন্তু সে সোনা এম্পায়ার সোনা, ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি। আমরাই তার বিলি করব। বার্নার্ড শ বলেছেন, সোনা একটা অকেজ ধাতু, তাতে লাঙল, কাস্তে, কুড়ুল, বয়লার ইঞ্জিন কোনো কিছুই হয় না। পরেশবাবু সোনার মিথ্যে প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন। এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতো শক্ত করা যায়। সোনার খুর পেলে তবেই আমি দাড়ি কামাব। রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন, মহাশয়, আপনাকে পরম সমাদরের নিমন্ত্রণ করছি। আমাদের দেশে এসে বাস করুন। খাসার জায়গা, এখানে সাদা কালোয় কোনো ভেদ নেই। আপনাকে মাথার মনি করে রাখবো আমরা। দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন, কিন্তু মাপ করবেন, আপনার বুদ্ধি তেমন নেই। আপনি সোনা তৈরি করতেই জানেন, কিন্তু তার সদ্ব্যবহার জানেন না। আমরা আপনাকে শিখিয়ে দেব। যদি আপনার রাজনৈতিক উচ্চাশা থাকে, তবে আপনাকে সোভিয়েত রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে। মস্কো শহরে 100 একর জমির ওপর একটি সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য দেব। আর যদি নিরিবিলি চান, তবে সাইবেরিয়ায় থাকবেন। একটি আস্ত নগর দিয়ে দেব আপনাকে। চমৎকার দেশ, আপনাদের শাস্ত্রে যার নাম রয়েছে উত্তর কুরু। এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন, ড্যাম। পরেশবাবু সোনার দাম ক্রমশ খুব কমিয়েছেন। এখন 4.5 আনা ভরি। সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বৎসরে আন্দাজ 20,000 মণ উৎপন্ন হয়। এখন পরেশবাবু একাই বছরে লাখ মণ ছাড়ছেন। গোল্ড স্ট্যান্ডার্ড অধঃপাতে গেছে। সব দেশে ভীষণ ইনফ্লেশন। নোট আর ধাতু মুদ্রা খোলামকুচির সমান হয়েছে। মজুরি আর মাইনে বহু গুণে বাড়িয়েও লোকের দুর্দশা ঘুচছে না। জিনিসপত্র অগ্নিমূল্য, চারিদিকে হাহাকার পড়ে গেছে। ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনব্রতী মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন। মাঝে মাঝে তিনি বেনামি চিঠি পাচ্ছেন, তুমি জগতের শত্রু, তোমাকে খুন করব। পরেশবাবুরও ঐশ্বর্যে কেমন যেন অরুচি ধরে গেছে। গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন। কেবলই বলছেন, যদি শান্তিতে থাকতেই না পারি, তবে ধন দৌলত দিয়ে কি হবে? ওই সর্বনেশে পাথরটাকে তুমি বিদেয় করো। সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশি বাস করবে, চলো। পরেশবাবু মনস্থির করলেন। সকালবেলা প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন। প্রিয়তোষ নির্বিকার।
পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন, এই নাও, এটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে অথবা যে কোনো উপায়ে এটাকে ধ্বংস করে ফেলো। রাইটো। বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বলল, হুজুর জলদি আসেন হুজুর, ও বিশ্বাস সাহেব পাগলা হয়ে গেছেন, আপনাকে ডাকছেন। পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরের খাটিয়ায় শুয়ে শুয়ে কাঁদছে। ব্যাপার কি প্রিয়তোষ? এই চিঠিটা পড়ে দেখুন স্যার। পরেশবাবু পড়লেন। তাতে লেখা, হে প্রিয়, বিদায়। বাবা রাজি নন, তার নানা রকমের আপত্তি। তোমার চালচুলো নেই, পরের বাড়িতে থাকো, মোটে 150 টাকা মাইনে পাও, তার উপর আবার জাতে খ্রিস্টান, আবার আমার চাইতে 1 বছরের ছোট। বললেন বিয়ে হতেই পারে না। আরেকটি খবর শোনো, গুঞ্জন ঘোষের নাম শুনেছ? চমৎকার গায়, সুন্দর চেহারা, কোকড়ানো চুল, সিভিল চম্পা এলে 600 টাকা মাইনে পায়। বাপের একমাত্র ছেলে, বাপ কন্ট্রাক্টারি করে নাকি কোটি টাকা করেছে। সেই গুঞ্জন ঘোষের সঙ্গেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুঃখ করো না লক্ষ্মীটি। বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়র, ডায়োসেশনে একসাথে পড়েছি। আমার কাছে দাঁড়াতে পারে না, তা হোক, অমন মেয়ে 1000-এ 1টি পাবে না। বকুলকে বাগাও, তুমি সুখী হবে। আমার এই শেষ প্রেমপত্র। কাল থেকে তুমি আমার ভাই আর আমি তোমার স্নেহময়ী দিদি। ইতি, আজ পর্যন্ত তোমারই হিন্দোলা। চিঠি পড়ে পরেশবাবু বললেন, তুমি তো আচ্ছা বোকা হে, হিন্দোলা নিজেই সরে পড়েছে, এ তো অতি সুখবর, এতে দুঃখ কিসের? ও, তোমার তো আবার কালীঘাটে পুজো দেওয়া চলবে না, আর না হয় গির্জে 2 মোমবাতি জ্বেলে দিও। নাও নাও নাও, ওঠো ওঠো, চোখে মুখে জল দাও, 4 খান কতেক লুচি আছে, খাবে এসো। ও হ্যাঁ, ভালো কথা, ওই পাথরটার কোনো গতি করতে পারলে? আগে গিলে ফেলেছি স্যার। হ্যাঁ, সে কি? এ প্রাণ আর রাখবো না, আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে। এতদিনের ভালোবাসার পর এখন কিনা গুঞ্জন ঘোষ। আরে পাথরটা গিললে কেন? সেটা কি বিষ নাকি? কম্পোজিশন তো জানা নেই স্যার, কিন্তু মনে হচ্ছে ওটা বিষ। আর যদি বিষ নাও হয়, যদি আজ রাত্রের মধ্যে নাও মরি, তবে কাল সকালে নিশ্চয়ই 10 গ্রাম পটাশ সায়ানাইড খাবো। আমি ওজন করে রেখেছি স্যার, আপনি ভাববেন না স্যার। আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত। এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে দেখছি। ওসব বদ খেয়াল ছাড়ো, আমি চেষ্টা করব যাতে হিন্দোলার সঙ্গে তোমার বিয়ে হয়। ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু, ঘুঘু লোক। তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব, তা শুনলে হয়তো মেয়ে দিতে রাজি হয়ে যাবে। কিন্তু তুমি যে আবার খ্রিস্টান। আমি হিন্দু হব স্যার। একেই বলে প্রেম। এখন ওঠো 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 ওঠো, ডাক্তার চ্যাটার্জির কাছে চলো। আরে পাথরটাকে পেট থেকে বের করতে হবে তো। পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে। ডাক্তারের উপদেশে পরদিন এক্স-রের ফটো নেওয়া হলো। তা দেখে ডক্টর চ্যাটার্জি বললেন, এমন কেস তো খুব একটা দেখা যায় না মশাই। কালই আমি ল্যান্সেটে রিপোর্ট পাঠাবো। এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে একটা ছোট্ট সেমি কোলন বেরিয়েছে, তার মধ্যেই পাথরটা আটকে আছে। হয়তো আপনি নেমে যাবে, এখন যেমন আছে থাকুক, বিশেষ কোনো ক্ষতি টতি তো হচ্ছে না। যদি কোনো খারাপ লক্ষণ দেখা যায় তখন না হয় পেট চিরে বের করে দেবো। পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন, ওরে দোলা, এই প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে, তাকেই বিয়ে কর, তাকেই বিয়ে কর। দেরি না, ওর দধিটা আজই হয়ে যাক, বিয়ে কাল হবে। কি বলছো তুমি বাবা? এই পরশু বললে গুঞ্জন ঘোষ, আর আজ বলছো প্রিয়তোষ। এই দেখো, গুঞ্জন আমাকে কেমন হীরের আংটি দিয়েছে, বেচারা কি মনে করবে? তুমি কথা দিয়েছ, আমিও দিয়েছি, তার খেলাপ হতে পারে না। আর গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ, কিসে আর কিসে? আরে তুই তো সব বুঝিস। প্রিয়তোষ এখন হিরণ্য গর্ভ হয়েছে, তার পেটে সোনার খনি।
যবে হোক একদিন বেরোবেই, বুঝেছিস? আর তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে। পরেশবাবু তো আর সেটা নেবেন না। প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন, ওই গুঞ্জনের হীরের আংটি আজই ফেরত দিয়ে দে। অমন 1000টা আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে। এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর ওই গুঁজে ঘোষ আর তার ওই কন্ট্রাক্টর বাপ? হ্যাঁ, আর কথা নয়, প্রিয়তোষকেই বিয়ে কর। আমি তো তাকেই ভালোবাসতুম, কিন্তু বড্ড বোকা যে। আরে বোকা না হলে কি আর তোকে বিয়ে করতে চাইবে? যার পেটে পরশ পাথর আছে সে তো ইচ্ছে করলেই পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে নাকি? দেরি করিসনি, যা আংটি ফেরত দিয়ে আয়। প্রিয়তোষ হেনরি বিশ্বাসের মনে বিন্দুমাত্র অভিমান নেই। তার শুদ্ধি হলো, 1 সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো, 5 জন ব্রাহ্মণ লুচি ছোঁকা দই বোঁদে খেল। তারপর শুভ লগ্নে হিন্দোলা আর প্রিয়তোষের বিয়ে হয়ে গেল। কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হল না। পাথরটা কিছুতেই নামল না। কিছুদিন পর এক আশ্চর্য ব্যাপার দেখা গেল। পরেশবাবুর তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কেমন যেন কমে যেতে লাগলো। মাসখানেক পরে যেখানে যত ছিল সবই লোহা হয়ে গেল। অবশ্য ব্যাখ্যা খুবই সোজা। সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায়, তৃপ্ত প্রেমে তেমনই চাঙ্গা হয়। দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়। প্রিয়তোষ 1 মাসের মধ্যে পরশ পাথর জীর্ণ করে ফেলেছে। এক্সরেতে তার কণা মাত্র দেখা যায় না। আর পাথরের তিরোধানের সঙ্গে সঙ্গেই পরেশবাবুর সমস্ত সোনা পূর্বরূপ পেয়েছে। হিন্দোলা আর তার বাবা ভীষণ চটে গেলেন। জগাই মজুমদার বললেন, এইটা প্রিয়তোষটা একটা মিথ্যেবাদী, ঠক জোচ্চোর। ধাপ্পায় বিশ্বাস করে তারা আশায় আশায় এতদিন বৃথাই ওই খ্রিস্টানটার ময়লা ঘেঁটেছেন। কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে, তার বুদ্ধিও বেড়ে গেছে। পত্নী আর শ্বশুরের বাক্যবান সে মোটেই গ্রাহ্য করে না। এমনকি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব, তবুও সে সায়ানাইড খাবে না। সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথা বলে গেছেন। কামিনী আর কাঞ্চন দুই একেবারে রাবিশ, লোহার তুল্য কিচ্ছু নেই। এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে। রোজ 50 টন নানা রকম মাল ঢালাই করছে আর বেশ ফুর্তিতে আছে। এতক্ষণ আপনি শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী পরশ পাথর, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. পরেশবাবুর চরিত্রে দীপক, গিরিবালার ভূমিকায় সবর্ণা, সুন্দরী এবং হিন্দোলার চরিত্রে সঙ্গীতা, প্রিয়তোষ ও অন্যান্য ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।